বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডাক্তার একে এম আব্দুর রশিদ তার নিজ বাসায় নৃশংসভাবে খুন হন। তো ওনার বয়সও ছিল প্রায় ৮২-র উপরে, ৮২-র মতো। তো তার সাথে সে এবং তার সাথে তার ওয়াইফ ডাক্তার, সেও ডাক্তার সুফিয়া বেগম, তারা দুইজনই ব্রিটিশ নাগরিক। তারা মাঝে মাঝেই বাংলাদেশে আসতেন। তো বাংলাদেশে বেশ কিছু প্রপার্টি আছে, তারা মূলত থাকেন যুক্তরাজ্যেই। তো 15 তারিখে এই ঘটনার পরে মামলা রুজু হয় হাজারীবাগ থানায়। মামলা রুজু হয়, মামলাটা করেন হচ্ছে তারই এক চাচাতো ভাই, যে ডিসিস্টের চাচাতো ভাই রেজাউল করে, ওনার বাড়ি নারায়ণগঞ্জ। এরপরে আমরা আসলে চেষ্টা করি যে আসলে ঘটনাটা কি, এটা তো একেবারে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। তো আমরা প্রাথমিকভাবে সিসি ক্যামেরা পর্যালোচনা করি। সিসি ক্যামেরা সহ আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বেশ অনেকদিন থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছিলাম। এটা অনেক ডিফিকাল্ট ছিল, একটা ডিফিকাল্ট, আমাদের জন্য চ্যালেঞ্জিং একটা ঘটনা ছিল। এরপরে আমরা সর্বশেষ এই মামলার আমরা তথ্য বা রহস্য উদ্ঘাটন করতে পারি, এবং এই ঘটনার সাথে যে সিসি ক্যামেরায় আমরা 3 জনকে দেখেছিলাম, এই 3 জনকে আমরা আইডেন্টিফাই করে আমাদের দুইটা টিম, একটা টিম গিয়েছিল খুলনার ডুমুরিয়া এলাকায়, যেখানে ওখান থেকে আমরা 2 জনকে গতকালকে ধরি। তার একজনের নাম ছিল নাইম, আর একজন হচ্ছে রিফা। এই 2 জনকে আমরা ওখান থেকে ধরার পরে আমরা এই মোহাম্মদপুর থেকে আরেকজনকে ধরি, শাওন নামী, তাদের এই শাওন নামী একজন ছিল। এই মোট 3 জনকে আমরা ধরে নিয়ে আসার পরে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পেরেছি, যে 3 জনে মূলত একটা রেস্টুরেন্টে কাজ করতো, ওই থেকেই তাদের মধ্যে পরিচয়। এবং এই 2 জন ছিল যারা এই যে ব্রিটিশ নাগরিক এই ডাক্তার একে এম আব্দুর রশিদ, ওনার যে বাসা, নিজস্ব বাসা, এই বাসায় তারা ভাড়া থাকতো 2 জন। এই 2 জন ছিল নাইম আর রিফা। এই 2 জন ভাড়া থাকতো। ভাড়া থাকা অবস্থায় ভাড়া বেশ কিছু বাকিটাকি ছিল, মাঝে মাঝে থাকতো, ভাড়া দিতে পারতো না, যেহেতু তারা শ্রমিক টাইপের ছিল। তো এই নিয়ে কিছু মনোমালিন্য ছিল। আবার বাসায় ঢোকা নিয়ে রাতের 10টা করে ঢুকতে পারতো না। ওই ভদ্রমহিলা যে ছিল ডাক্তার সুফিয়া বেগম, উনি মনে হয় একটু তাদের সাথে ঝগড়া টগড়া করতো বা ঢুকতে দিত না, ঝামেলা করতো, এই নিয়ে তাদের একটা ক্ষোভ ছিল। দ্বিতীয়ত তারা 3 জন মিলে চিন্তা করলো যে তারা তো রেস্টুরেন্টে কাজ করে, তো রেস্টুরেন্টে কাজ শ্রমিক হিসেবে কতদিন কাজ করবে, তারা ওই যে রাস্তার পাশে যে বিভিন্ন রকম ফুড কোর্ট গুলো আছে, এইটা একটা ব্যবসা পরিচালনার জন্য তারা নিজেরা একটা উদ্যোগ নেয় যে আমরা তো করবো, আমাদের তো টাকা পয়সা নাই। তো তখন ওদের মাথায় আসলো, যেহেতু এই 2 জন বৃদ্ধ মানুষ, তাদের টাকা পয়সা অনেক আছে, তারা ইউকের নাগরিক, তাদের ছেলেমেয়েও ইউকেতে থাকে। তো ওরা 2 জন আসছে এখানে। আসার পরে তাদের বেশ কিছু প্রপার্টি বাংলাদেশে আছে অনেকগুলো, এখান থেকে ভাড়া বাবদ বেশ কিছু টাকা পয়সা আসে। তো তখন তারা প্ল্যান করলো যে এই 2 জনকে যদি আমরা একটু 2 জনে ওখানে আমরা যাইতে পারি, তাহলে আমরা বেশ কিছু টাকা পয়সা পাবো, যেটা দিয়ে ওদের যে প্ল্যান সেইটা বাস্তবায়ন করা সম্ভব, যে তারা নিজস্বভাবে ব্যবসা পরিচালনা করবে। তো এই প্ল্যান থেকে তারা কিন্তু ওই দিনে রাত্রে আনুমানিক 1:30টার দিকে তারা যায় ওখানে, যেটা আমরা সিসি ক্যামেরায় পেয়েছি। পরে 2:30টার দিকে যখন তারা ভিতরে ঢোকার সময় যে ঝামেলাটা হয়েছে, এই ডাক্তার একে এম আব্দুর রশিদ উনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছিল। ওঠার কারণে এরা তো বুঝতে পারে, যখনই ঢুকছে তখন সে দেখতে পাওয়ার পরে তখন চিল্লাচিল্লি শুরু করছিল, তখন সে সাথে সাথে তাকে ধরে ফেলে। এবং এই চিল্লানি থেকেই ওই তার ওয়াইফ যে ছিল ডাক্তার সুফিয়া বেগম, উনিও দৌড়ে আসে। তখন ওনাকে একজন ধরে, আর এই বৃদ্ধ লোকটাকে 2 জন ধরে। তো ধস্তাধস্তি একটা পর্যায়ে নাইম যে ছিল, তার কাছে চাকু ছিল, সে চাকুটা কয়েকটা জায়গায় আঘাত করার পরে যখন সে নিস্তেজ হয়ে পড়ে, তখন তাড়াতাড়ি করে, এর মধ্যে তো ওই মহিলা চিৎকার চেঁচামেচি করলে আশেপাশে লোকজন হয়তো জেগে যাবে, এই ভয়ে তারা দ্রুত ওখান থেকে কোনো কিছু না করি তখন ওখান থেকে দ্রুত পালিয়ে যায়। এই পালিয়ে যাওয়াটা আমরা সিসি ক্যামেরায় পেয়েছিলাম, কিন্তু রাতের হওয়ার কারণে তাদের চেহারাটা আসলে ভালো পরিষ্কার হচ্ছিল না। তো পরবর্তীতে আমরা আমাদের যে মেকানিজম দিয়ে আমরা বিভিন্ন সূত্র এবং গোপন সংবাদ এবং আমরা ভাড়াটিদের তথ্য নিয়ে আমরা কিন্তু এটা ঘটনাটা আমরা রহস্য উদ্ঘাটন করতে পেরেছি। এবং এই 3 জনই প্রাথমিকভাবে 3 জনের যে এই ঘটনার সাথে সম্পৃক্ততা, এটা সরাসরি যে সম্পৃক্ততা, এটা স্বীকার করেছে। এবং আজকে আমরা তাদেরকে কোর্টে পাঠাবো, ইনশাল্লাহ। হয়তো তারা 164 করবে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেটা, সেটা প্রদান করবে। এই ছিল আজকে বিষয়।
আমরা বিভিন্ন এরকম ঘটনায় দেখেছি যে প্রপার্টি রিলেটেড হয়তো এক আত্মীয়র সাথে এক আত্মীয়র একটা ঝামেলা থাকার কারণে অনেক সময় দেখেছি যে প্ল্যান করেও তাদেরকে হত্যা করার এরকম ঘটনা আমরা দেখেছি। তো এই ঘটনায় কি এ ধরনের কোনো মোটিভ আপনারা পেয়েছেন কিনা যে অন্যজনের প্ররোচনা বা অন্যজনের কথায় তারা এরকম হত্যাকাণ্ড ঘটিয়েছে? না, এই ঘটনায় আমরা দুইটা মোটিভ পাইছি। একটা হচ্ছে যে মার্ডার ফর গেইন, যেটা তারা হচ্ছে এখান থেকে কিছু টাকা পয়সা পাবে, যেটা দিয়ে তারা ব্যবসা পরিচালনা করবে, এরকম একটা তাদের প্ল্যান ছিল তিনজনের মধ্যে। আর আরেকটা যেটা পাইছি, যেহেতু দুইজন আগে থেকে ওইখানে থাকতো, এই ঘটনার আগে 1 মাস আগে তারা এই দুইজন হচ্ছে ওইখান থেকে বের হয়ে যায়। তারা ভাড়াটে হিসেবে থাকতো, ভাড়াটে হিসেবে থাকার কারণে তাদেরকে চিনতো এবং এদের সাথে বিশেষ করে ওই মহিলার সাথে তাদের বেশ কিছু বিষয় নিয়ে, বিষয় ভাড়ার টাকা ঠিকমতো পরিশোধ করতে পারছে না, বা তারা যখন 10টার পরে হয়তো আসছে তাদের ঢুকতে দেয় না, এরকম মনোমালিন্য ছিল এবং রাগ ছিল আর কি। এই দুইটা মোটিভ এখন পর্যন্ত আমরা পেয়েছি, এর বাইরে কোনো কিছু নাই। আপনারা হত্যাকাণ্ডের ব্যবহৃত একটা কেক কাটা চাকু উদ্ধার করেছেন। একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে আপনি কি বিশ্বাস করেন এই চাকু দিয়ে দুজনকে হত্যা করা সম্ভব? এটা তারা হত্যার উদ্দেশ্যে আসলে এখানে প্রথমে আমাদের কাছে যেটা বলেছে যে প্রথমে হত্যার উদ্দেশ্যে যায়নি, দুইটা উদ্দেশ্য ছিল, সেটা তো বলছি আমি। আর তাৎক্ষণিকভাবে এটা ওরা যেটা দেখাইছে যে এই হত্যাকাণ্ডটা ঘটানোর পরে যেখানে চাকুটা রেখে গিয়েছিল, তো ওই চাকুটা আমরা তো ওরা দেখানোর মতো আমরা উদ্ধার করেছি। এখন এইটা হচ্ছে আমাদের বিষয়, ওরা যেভাবে দেখাইছে, আসামি যেভাবে দেখাইছে সেভাবে পাইছে। এটা হয়তো বা 164-এও আসবে। আপনারা যারা তদন্ত করছেন তারা বলতে পারবো না, তবে এটা সম্ভব হয়েছে, এটা করে ফেলছে। সে বেশ কয়েকটা জায়গায় আঘাত করছে অতর্কিতভাবে। ইনকোয়েস্টে কিরকম পাওয়া গিয়েছিল? ইনকোয়েস্টে ওইভাবে পাওয়া গেছে, আমরা যেভাবে ছিল এবং সে যেভাবে বলেছে ওইভাবে আমরা পেয়েছি। আর বয়স হয়েছে তো তার যে ডিসিস্ট, ওনার বয়স ছিল 82-র উপরে। এটা একটা বিষয়, পড়ে গেছিল এবং সে ওই ফ্লোরে শুয়েছিল, পড়েছিল। 4 বছর আগে এলিফ্যান্ট রোডে একজন নারী চিকিৎসক খুন হয়েছিলেন, সেই তদন্তের কি কোনো অগ্রগতি আছে? আমি আসলে এটার বিষয়ে জানি, আমরাও একেবারে এখানে যারা আছি আমরাও নতুন, এবং এটার বিষয়টা আমি বলতে পারবো, এর বাইরে কোনো কিছু আমি ওইভাবে বলতে পারবো না। আমাদের কাছে, হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছেন, একটা সুন্দর প্রশ্ন। আমার যেটা মেসেজ, এবং যেটা হচ্ছে আমার কমিশনার স্যার, আমাদের অ্যাডিশনাল কমিশনার স্যারদের যে মেসেজটা, সেটা হচ্ছে যে অপরাধীরা অপরাধ করে পার পাবে না, এটা আমাদের কাছে ক্লিয়ার মেসেজ। এবং সে যেই হোক, এটার ব্যাপারে 0 টলারেন্স আমাদের সব লেভেলেই থাকে, বা সবাই বলবে, আমরা বলবোই। কিন্তু আমার কাছে যেটা মেসেজ, আমি ইতিপূর্বে যেসব জায়গায় চাকরি করেছি এটাও বলেছি যে এই অপরাধীরা অপরাধ করে পার পাবে না, এটা মোটামুটি একটা ক্লিয়ার একটা মেসেজ দিব যে সে যেই অপরাধী হোক, আমরা ইনশাল্লাহ তার পিছনে আছি। থ্যাংক ইউ।